পিএন জাংশন যখন আমরা বলি তখন আমার একদিকে পি টাইপ থাকবে আরেকদিকে এন টাইপ থাকবে, এবং এই পুরোটাকে কিন্তু আমরা পি টাইপ জাংশন বলি না, আমরা বলি হচ্ছে তাদের দুইজনের যে কন্ট্যাক্ট সারফেসটা আছে, অর্থাৎ এই যে জায়গাতে একটা পি আর এন টাইপ একসাথে মিলিত হলো, এই জায়গাটুকুকে আমরা বলি একটা জাংশন। যেহেতু এখানে দুইটা জিনিস একসাথে আসছে, জাংশন বলতে সাধারণত এরকমই বোঝানো হয়, অনেক কিছু মিলে যখন এক জায়গায় আসে সেটাকে একটা জাংশন বলি। তো এই পিএন জাংশন বলতে পুরো জিনিসটা বোঝানো হয় না, শুধুমাত্র তাদের যে কন্ট্যাক্ট রিজিয়নটা আছে এই অংশটাই হচ্ছে আমার পিএন জাংশন। আর পুরোটাকে চাইলে একটা ডায়োড বলা যায়, এটা একটা ডায়োড হিসেবে কাজ করে, পি আর এনকে একসাথে জোড়া লাগালে সেটা একটা ডায়োড বলতে পারি, কিন্তু আমার জাংশন হচ্ছে এই অংশটুকু, এটা হচ্ছে আমার পিএন জাংশন। ওকে, নেক্সট আমরা পিএন জাংশনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টার্মটা এর ডিপ্লিশন রিজিয়ন, সেই ডিপ্লিশন রিজিয়নটা একটু ডিটেলসে দেখব। সেটার জন্যে আপনাদের লেকচার স্লাইডের মধ্যে দেখবেন ছবি আঁকা আছে, আমি এখানে আবার বোর্ডে সেই ছবিটা আবার আঁকার চেষ্টা করতেছি। আচ্ছা, একটু বড় করে আমরা ছবিটা আঁকি এবার। প্রথমে আমার একটা পি টাইপ, এটা হচ্ছে মনে করেন আমার পি টাইপ সেমিকন্ডাক্টর, কালি নাই। আর তার সাথে আমি কন্ট্যাক্টে জোড়া লাগাবো একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, এখন পি টাইপের মধ্যে কি বেশি থাকে? হোল বেশি থাকে, যেটাকে আমি প্লাস সিম্বল দিয়ে দেখাইতে পারি। এই পুরো জায়গা জুড়ে অনেকগুলো হোল থাকবে, হোলের চার্জ যেহেতু ভার্চুয়ালি পজিটিভ ধরা হয় আমি তাই প্লাস দিয়ে দেখালাম। আর এন টাইপ সেমিকন্ডাক্টর যেহেতু এটার মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকবে, আমি এগুলোকে ই মাইনাস দিয়ে দেখাই। এখানে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকবে এন প্লাসের মধ্যে। আচ্ছা, গেল। তো এখন এই এন টাইপের মধ্যে পুরো অংশ জুড়েই তো ইলেকট্রন থাকবে, তার মানে একদম এই আমার জাংশনের যে বাউন্ডারি, এখানেও আমার প্রচুর ইলেকট্রন থাকবে, অনেক ইলেকট্রন থাকবে। আর তার ঠিক বাম পাশে আমার যে পি টাইপ সেমিকন্ডাক্টর, সেটার মধ্যে আমার হোল থাকবে। হোল মানে হচ্ছে খালি জায়গা, একদম বাউন্ডারি পর্যন্ত আমার এখানকার হোলগুলো থাকবে। এখন দেখেন, এই বাউন্ডারির এক পাশে হচ্ছে ইলেকট্রন যেটা কিনা নেগেটিভ চার্জ, আরেক দিকে হচ্ছে হোল যেটা কিনা পজিটিভ চার্জ। তার মানে কি হবে? ইলেকট্রনগুলো হোলে যাওয়ার চেষ্টা করবে। আরেকভাবে যদি দেখি, এগুলো মূলত খালি জায়গা, ইলেকট্রন আসার জন্য খালি জায়গা, এটাই তো আমার হোল। সুতরাং ইলেকট্রনগুলো জায়গা যেহেতু আছে, সুতরাং সে ওই জায়গার মধ্যে চলে যাওয়া শুরু করবে। ইলেকট্রনগুলো একদম জাংশনের ঠিক ডানের ইলেকট্রনগুলো, ডানের কারণ ডান দিকে আমি এন টাইপটার ছবি আঁকছি, তাই আমার জন্য এটা ডান দিকে। ডান দিকের ইলেকট্রনগুলো আমার যেহেতু পি টাইপের, এখানে প্রচুর খালি জায়গা, ওখানে যাওয়া শুরু করবে। এবং এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে কি হবে সেটার ছবি আঁকি এবার। ইলেকট্রনগুলো সব বামে চলে আসলে এই জায়গার মধ্যে ইলেকট্রনগুলো চলে আসবে, আর এখানে খালি জায়গা তৈরি হয়ে যাবে যেহেতু ডান দিক থেকে সরে গেছে। এরকম একটা সিচুয়েশন আসবে। রেকর্ডিং কি দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি জানি? ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, আর হোল যেটা সেটা চার্জ হচ্ছে পজিটিভ। এবার নেক্সট আলোচনার সুবিধার জন্য আমরা এগুলাকে প্লাস মাইনাস চার্জ দিয়ে আঁকি। আমাদের কোন পর্যায়ে ছিলাম? মাঝখানে হচ্ছে জাংশন, এদিকে হচ্ছে সব ইলেকট্রন তাই নেগেটিভ চার্জ, এদিকে হচ্ছে হোল তাই সব পজিটিভ চার্জ। আচ্ছা,
যখন একটা লেয়ারের পরিবর্তন হয়ে গেল তখন দেখলাম আমার দুই পাশে দুই রকমের চার্জের একটা অ্যাকুমুলেশন হয়ে গেল, অর্থাৎ জড়ো হলো। একদিকে অনেকগুলো প্লাস চার্জ জড়ো হলো, আরেকদিকে মাইনাস চার্জ জড়ো হলো। তার মানে কি একদিকে একটু বেশি পোটেনশিয়াল আর আরেকদিকে একটু কম পোটেনশিয়াল। তার মানে দুই দিকে দুই রকমের ভোল্টেজ তৈরি হয়ে গেল, একদিকে প্লাস আরেকদিকে মাইনাস। তার মানে আমি একটা ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাব, প্লাস থেকে মাইনাসের দিকে আমি একটা ইলেকট্রিক ফিল্ড পাবো। যেহেতু ভোল্টেজ পোটেনশিয়াল তফাৎ আসছে তার মানে ইলেকট্রিক ফিল্ডও চলে আসবে। যেই মাত্র ইলেকট্রিক ফিল্ড আসবে সাথে সাথে ঠিক তার উল্টা দিকে ইলেকট্রনগুলোর একটা ফোর্স দিতে থাকবে ইলেকট্রিক ফিল্ডের কারণে। আর এইটার কারণেই এখানে যে এক লেয়ার ইলেকট্রন আসলো তারপর সে আর বামে যাইতে পারবে না। বামেও তো আরও অনেক খালি জায়গা পড়ে আছে, যেহেতু পি টাইপ এখানে অনেক খালি জায়গা আছে, কিন্তু ইলেকট্রনগুলো আর বামে যাইতে পারবে না, যেহেতু সে অলরেডি একটা পজিশন চেঞ্জ করার কারণে একটা বিভব পার্থক্য তৈরি হয়ে গেল। আর ঠিক ওইটার কারণে ইলেকট্রিক ফিল্ড আসলো, আর ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনকে যেদিকে তার ডিরেকশন তার উল্টো দিকে ধাক্কা দিতে থাকে। তার মানে এই পজিশনে এসে আমার ইলেকট্রনের মুভমেন্ট বন্ধ হয়ে গেল। এটা একটা ব্লক রিজিয়ন হিসেবে তখন এই পরিস্থিতিতেই এভাবেই বসে থাকবে। আর সেই এই যে জায়গাটা আছে এটাকেই বলা হয় হচ্ছে ডিপ্লিশন লেয়ার। ডিপ্লিশন লেয়ার বা ডিপ্লিশন রিজিয়ন, অর্থাৎ এই জায়গার মাঝখানে একটা বাধা, একটা অবস্ট্রাকল পড়ে আছে। এন টাইপ থেকে কোনো ইলেকট্রন পি টাইপের দিকে আর যাইতে পারতেছে না। তাই যখন এন টাইপ আর পি টাইপ এই দুইটাকে আমি কানেক্ট করব তখন তাদের মধ্যে কোনো কারেন্টের ফ্লো হবে না, কোনো ইলেকট্রন ফ্লো হবে না, কারণ ভিতর দিয়ে কেউ যাইতে পারতেছে না। এই গেল আমার পিএন জাংশন আর তার ডিপ্লিশন লেয়ার বা ডিপ্লিশন রিজিয়ন যেটাই বলি। এই পরিস্থিতিতে আসার পরে আমি কি কি জিনিস দেখলাম? আমার মাঝখানে একটা ভোল্টেজ তৈরি হয়ে আছে, একটা বিভব পার্থক্য তৈরি হয়ে এভাবেই আটকে আছে, যেটার কারণে আর কোনো নড়চড় হচ্ছে না। এই যে একটা ভোল্টেজ এখানে তৈরি হয়ে আছে এটাই হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার সেমিকন্ডাক্টরের জন্য এর থ্রেশহোল্ড ভোল্টেজ বা নি ভোল্টেজ। যদি এটা সিলিকনের হয়ে থাকে তাহলে সেটা অ্যারাউন্ড 0.7 ভোল্টেজের মতো। এই কারণেই সিলিকনের তৈরি কোনো ডায়োডকে যদি আমি অন করতে চাই তাহলে ফরওয়ার্ড বায়াসে অ্যাটলিস্ট 0.7 ভোল্ট সাপ্লাই দিতে হয়। অর্থাৎ এই পর্যায়ে আসার পরে এখন আমরা দেখি ফরওয়ার্ড বায়াস কী জিনিস আর রিভার্স বায়াস কী জিনিস। এখানে একটু আমরা আলোচনা করি ছবিতে, তারপর আবার স্লাইডে ব্যাক করব। ফরওয়ার্ড বায়াসে আমরা কি করি? যেহেতু আমার এই ডান দিকে পজিটিভ ভোল্টেজ তৈরি হয়ে আছে তাই এটার উল্টো দিকে ভোল্টেজ অ্যাপ্লাই করা লাগবে। এই কারণে নিচে আঁকলে কি আপনারা দেখতে পারবেন? দেখা যাবে না, আমরা উপরের দিকে আঁকি। এদিকে যেহেতু প্লাস তার মানে এই সাইডে আমাকে একটা পজিটিভ ভোল্টেজ দিতে হবে, অর্থাৎ যে ব্যাটারি লাগাবো বায়াসিংয়ের জন্য ওইটার প্লাস মাথা থাকবে এনের দিকে, সরি এদিকে না, পি এর দিকে, আর এনের দিকে থাকবে নেগেটিভ। এটা যেহেতু প্লাস তাই এটার উল্টা পোটেনশিয়াল নেগেটিভটা দিতে হবে আমার এই এনের সাইডে। আর এদিকে যেহেতু আমার নেগেটিভ চার্জ জড়ো হয়ে আছে তাই সেটা কমানোর জন্য ঠিক তার উল্টা প্লাস টার্মিনালটা দিতে হবে আমার পি এর দিকে। তারপরে এই ভোল্টেজটা, এটা একটা ভোল্টেজ, ব্যাটারির সিম্বল আঁকা হলো। এই ভোল্টেজ আমি একটু একটু করে বাড়ালে যেহেতু পোলারিটি তাদের ভিন্ন এই বাধাটা একটু একটু করে কমতে থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে সিলিকনের জন্য সেটা 0.7 ভোল্ট, ওই পর্যায়ে যাওয়ার পরে তারা এই বাইরের অ্যাপ্লাই করা ভোল্টেজটা ভিতরের ভোল্টেজটাকে নালিফাই করে দিবে। আর তখন এই যে বাধাটা যে তৈরি হলো এই বাধাটা আর থাকবে না, তখন এটা অনেকটা এরকম হয়ে যাবে। এই পি আর এটা এন, মাঝখানের এই বাধাটা আর তখন থাকবে না। আমি তখন এই এন থেকে পি এর দিকে ইলেকট্রন ফ্লো করা শুরু করবে বা কারেন্টের ফ্লোটা আমি তখন পাবো পি থেকে এনের দিকে একটা কারেন্টের ফ্লো পাবো, অর্থাৎ আমার ডায়োড অন হয়ে গেল। এই কারণে ফরওয়ার্ড বায়াসে
পি সাইডে পজিটিভ দিতে হয় আর এন সাইডে নেগেটিভ দিতে হয়। আর একটা নির্দিষ্ট ভোল্টেজ পর, যেটা কিনা থ্রেশহোল্ড ভোল্টেজ, সেই ভোল্টেজ পরে গিয়ে তারপর আমার ডায়োডটা অন হয়। এই ভোল্টেজটা দরকার হয় ভিতরে যে ডিপ্লিশন রিজিয়নটা আছে, যে বাধাটা তৈরি হয়ে আছে, এটাকে ওভারকাম করার জন্যে। আর যদি আমি এটা উল্টা দিই, পি এর দিকে নেগেটিভ আর এন এর দিকে প্লাস দিই, তাহলে কি হলো, এদিকে তো একে প্লাস ভোল্টেজ তৈরি হয়ে আছে, আমি আরও প্লাস দিয়ে এটাকে আরও বাড়াই দিচ্ছি বাধাটা। ঠিক একই কাহিনী আমি নেগেটিভেও করতেছি, এদিকে আমার নেগেটিভ চার্জ জড়ো হয়ে আছে, আমি এদিকে কানেকশন দিলাম নেগেটিভ, মানে আরও নেগেটিভগুলো চলে আসবে, তখন কি হবে, এই বাধা আরও বড় হয়ে যাবে, কারেন্ট তো এখনই ফ্লো করতেছে না, তখন তো আরও করবে না। তাই যেটা হয়, রিভার্স বায়াসে অর্থাৎ এই পোলারিটিতে এন এর সাথে প্লাস আর পি এর সাথে মাইনাস, এই পোলারিটিতে ডায়োড তখন অফ থাকে, কোনো কারেন্ট ফ্লো হয় না। আচ্ছা, এবার যদি আমরা স্লাইডে আবার ব্যাক করি, তাহলে দেখেন এখানের মধ্যে কি কি দেওয়া আছে। প্রপার্টিস অফ পিএন জাংশনের মধ্যে এখানের মধ্যে বলা আছে যে ওই যে এন টাইপ থেকে এক লেয়ার ইলেকট্রন এসে পি টাইপের মধ্যে পড়ে, ওই কথাগুলো বলা আছে, এবং এটা হচ্ছে ডিফিউশনের মাধ্যমে হয়, ওইটার সম্পর্কে এখানে বলা আছে। এগুলো একটু আপনাদের ডিটেলসে পড়তে হবে, লাইন বাই লাইন পড়বেন অবশ্যই, এগুলো স্কিপ করা যাবে না। তারপরে একটা লেয়ারের পরিবর্তন হওয়ার পরে আর আসে না, সেটার কথাও এখানে বলা আছে। তারপরে মাঝে যে আমরা একটা ব্যারিয়ার যে একটা তৈরি হয়, ডিপ্লেশন লেয়ার বা রিজিয়ন যেটা বলছি, ওটাই এখানে দেওয়া আছে। এখানে নাম দেওয়া হচ্ছে পোটেনশিয়াল ব্যারিয়ার অর জাংশন ব্যারিয়ার, এটাকে ডিপ্লেশন লেয়ার বা ডিপ্লেশন রিজিয়ন বা ডিপ্লেশন ব্যারিয়ার এগুলোও বলা যায়, সব একই নাম, একই জিনিসকে বোঝায় প্রত্যেকটা। জার্মেনিয়ামের জন্য এটার মান একটু কম, 0.3 এর মতো থাকে, আর সিলিকনের জন্যে, সিলিকনের তৈরি পি টাইপ আর এন টাইপ মিলে যেটা তৈরি হয় সেটার ক্ষেত্রে 0.7 এর মতো থাকে। তারপরে এখানে সেই ডায়াগ্রামটা দেওয়া আছে, আপনারা এই ডায়াগ্রামটা আঁকতে পারেন চাইলে, অথবা আপনার বোর্ডে যে ডায়াগ্রামটা আঁকা হয়েছে ওইটাও আঁকতে পারেন। বোর্ডে যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে আমাদের বোর্ডের এই ডায়াগ্রামটা আঁকছিলাম, যেখানে পি টাইপ এন টাইপ আর তার মাঝখানে একটা লেয়ারের পরিবর্তন প্লাস মাইনাস, এরপরে মাঝে হচ্ছে ডিপ্লেশন লেয়ার দিয়ে দেখানো হয়েছে। আপনারা চাইলে এইভাবেও ডায়াগ্রামটা আঁকতে পারেন, অথবা আপনাদের স্লাইডে যেভাবে আছে ওভাবেও দেখাইতে পারেন। এই যে রিজিয়নটা যেটা, সেটা ডিপ্লিশন লেয়ার, এই যে এখানে নাম বলা আছে। এরপরে এর ভোল্টেজ ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস সম্পর্কে বলা আছে। এখান থেকে আপনাদেরকে ফরওয়ার্ড বায়াসিং কি যদি জানতে চাওয়া হয়, তাহলে সেটার একটা ডেফিনেশন আছে, এটা উপরের একদম প্রথম লাইনে ইটানিক করে যেটা লেখা, ওইটা আপনাদেরকে তখন সেক্ষেত্রে লিখতে হবে। ফরওয়ার্ড বায়াসিং কী জিনিস সেটা ডেফিনেশন, এক্সটার্নালি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে আমি যদি আমার পোটেনশিয়াল ব্যারিয়ারটাকে ক্যান্সেল করে দিতে পারি এবং একটা কারেন্ট ফ্লো ঘটাইতে পারি, তাহলে সেটা হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াস। এবং সেটা কিভাবে হয় সেটা এখানে ডায়াগ্রাম আকারে দেওয়া আছে, যে জিনিস আমি বোর্ডের মধ্যে এক্সপ্লেন করলাম ওইটাই এখানে বলা আছে, এটা রিডিং পড়লেই পেয়ে যাবেন। এরপরে বলা আছে রিভার্স বায়াস, সেম এটাও ডেফিনেশন পড়তে হবে। এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করে আমি পোটেনশিয়াল ব্যারিয়ারটাকে এমনভাবে বাড়াইলাম যে আমার কারেন্ট ফ্লো হবেই না, সেটা হচ্ছে আমার রিভার্স বায়াস। আর আরেকটা জিনিস রেজিস্ট্যান্সের কনসেপ্ট, ডিপ্লেশন লেয়ার বা রিজিয়ন যেটা, এটা একটা বাধা, সুতরাং বলতে পারেন যে ফরওয়ার্ড বায়াসিংয়ে আমি হচ্ছে এই একটা বাধা কমানোর চেষ্টা করি, আর রিভার্স বায়াসিংয়ে সেটা আরও বাড়ানোর চেষ্টা করা হয়।
তারপরে হচ্ছে কিভাবে কারেন্ট ফ্লো হয় সেটার কথা বলা আছে ফরওয়ার্ড বায়াসিংয়ের মধ্যে। যখন আমি একটা নির্দিষ্ট ভোল্টেজ অতিক্রম করে তারপর আরও বেশি ভোল্টেজ দিব, থ্রেশহোল্ড ভোল্টেজের থেকেও বেশি, তাহলে ওই ডিপ্লেশন রিজিয়নটা অতিক্রম করে আমার কারেন্ট ফ্লো করা শুরু করবে। আর ডান দিকের কোণার মধ্যে যেটা দেখতেছেন উপরে ডানে, নিচে একটা পিএন জাংশন দেখানো হচ্ছে আর উপরে তার সিম্বল, এই সিম্বলটা হচ্ছে ডায়োডের সিম্বল। পিএন জাংশন যেটা, ওইটাই আমার একটা ডায়োড, ওইটার সিম্বল দেওয়া হচ্ছে এখানে। আর এই পুরো কাজটা এখানে স্টেপ বাই স্টেপ 4টা পয়েন্টে সামারি আকারে এখানে বলা হচ্ছে, আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন। 4টা না 5টা পয়েন্টে এখানে বলা আছে। নেক্সট যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই পার্টিকুলার ডায়াগ্রাম আপনারা চালিয়ে দিতে পারেন, অথবা সিম্পলি বোর্ডের মধ্যে যেরকম ফরওয়ার্ড বায়াসের মধ্যে আমি দেখাচ্ছিলাম এন টাইপ আর পি টাইপের মাঝখানে আপনারা ব্যাটারি দিয়ে দিলেন, ওভাবে করে নিতে পারেন ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস দেখানোর জন্য। আর এরকম রেজিস্ট্যান্স সহ ডায়াগ্রাম সেক্ষেত্রে আর দেওয়ার দরকার হবে না। আমি ডায়াগ্রামটা দেখি বোর্ডে আমি আবার দেখাই দিচ্ছি। এই যে এখানে যে আমি ভোল্টেজের যে ডায়াগ্রামটা এখানে আছে, এটা হচ্ছে এন টাইপের সাথে ব্যাটারির প্লাস, পি টাইপের সাথে মাইনাস, তার মানে এটা একটা রিভার্স বায়াসের ছবি, রিভার্স বায়াস কন্ডিশনে রাখা আছে। আর একদম উপরের ব্যাটারির পোলারিটি যদি আমি উল্টাই দিই, পি এর দিকে প্লাস দিই অর্থাৎ একটু বড় লম্বা লাইন, আর এন এর দিকে যদি ব্যাটারির মাইনাস প্রান্ত দিই তাহলে সেটা হবে আমার ফরওয়ার্ড বায়াস। রেজিস্ট্যান্স এখানে দেখানোটা জরুরি না। আচ্ছা, এখানে এই কয়েকটা জিনিস আছে, এটা আমরা নেক্সট ক্লাসে গ্রাফটা আলোচনা করব। গ্রাফ রিলেটেড কিছু ডিসকাশন আছে, কিছু লিমিটেশনস আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসের জন্য তাহলে রাখি। নেক্সট ক্লাসে আমরা শুরু করব ভোল্ট অ্যাম্পিয়ার ক্যারেক্টারিস্টিক্স অফ পিএন জাংশন থেকে।